খামেনি শেষ বিদায়ে সর্বস্তরের শ্রদ্ধা। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জনসমুদ্র, শোকযাত্রায় ইরানে 100 দেশের নেতা। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ সভায় প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের চেতনায় এগুচ্ছে বিএনপি সরকার, বললেন রিজভী। চট্টগ্রামকে লজিস্টিক হাব গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে, বললেন অর্থমন্ত্রী। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব সরকারের, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং লাইট নিভিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা। বিজিবি ও গ্রামবাসীর বাধা, নিরাপত্তা জোরদার। স্বাগত স্টার নিউজে, সাথে আছি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য রাজধানী তেহরানের পবিত্র গ্র্যান্ড মুসাল্লার প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় ভোর থেকে সেখানে ঢল নামে শোকাহত জনতার। দেশের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের জন্য মুসল্লা ও এর আশপাশের এলাকা উন্মুক্ত রাখা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকেও তেহরানে আসতে শুরু করেছেন শোকাহতরা। জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক, মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। খামেনির বিদায়ে 7 দিনের বিশাল এই রাষ্ট্রীয় আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেয়া মানুষের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। জুলাইয়ের গরম থেকে স্বস্তি দিতে শোকাহতদের পানি ছেটানোর ব্যবস্থা করেছে ইরানি কর্তৃপক্ষ। দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের স্থানীয় সময় সকাল 6টা থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ঢল নামে শোকাহত জনতার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। چون من از مازندران اومدم یه بندم مازنی بخونم و عرض ادب و عرض ارادت مردم دیارمون به امام شهیدمون. کفن پوشی و ای داد ما چیسته نمیر می ای داد ما چیسته نمیر می الوداع الوداع خلاصت تقاس گیر می خلاصت تقاس گیر می ام دل خون است درد جدایی آقات بلاره چند موقع ام سه دست تو ندایی آقات بلاره به مو صدای چاووش مگه بون فراموش همه غریب آقا حسابه کفن پوش. دستا بیاد بالا به عشق امام شهیدمون، به عشق امام راغلمون، به عشق شهدا حاج قاسم، سید حسن نصرالله، شهید رئیسی، شهدای محور مقاومت، همه و همه شهدای جنگ 12 روزه، شهدای جنگ رمضان. به یاد همشون بگید لبیک یا حسین، لبیک یا حسین، لبیک یا حسین. صلی الله علیک یا عبدالله، صلی الله. حاج مرزای بزری عزیز طیب الله انفاسکم، خدا از همتون قبول کنه. حاج آقای بزری آخرش رفتن سراغ خوندن مازنی
بذارید از همین استفاده بکنم. اول یه نکته عرض بکنم. خدا خیر بده. قدمتون به چشم، خاک پاتون توتیای چشم ما. خدا بهتون خیر بده. آمدید برای ادای مرام و معرفت و عرض ادب که البته ماها خیلی خیلی بیشتر از اینها به امام شهیدمون بدهکاریم. خیلی بیشتر از این حرفا که بیام چند ساعت و بدرقه و وداع و تشییع. اما خدا به شما خیر بده. میخوام عرض بکنم از نیمه های شب دیشب، چه بسا از سر شب، مردم آمدند نزدیکی های مصلی. امروز صبح قبل از طلوع که درها باز شد همه وارد شدن. اما تا فردا شب که پیکر مطهر امام شهیدمون و خانواده عزیز شهید ایشان اینجاست، خیلی ها تلاش میکنن خودشون رو برسونن و این مصلی هی پر میشه از جمعیت، هی یه سری میرن جاشون رو دم کسای دیگه. لذا این جمعیت باید در حال گردش। দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজাকে ঘিরে 7 দিনের বিশাল শোকানুষ্ঠান, যাকে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় বিদায়ের আয়োজন হিসেবে উপস্থাপন করেছে ইরান। তেহরান এখন এক আন্তর্জাতিক কূটনীতিরও বড় মঞ্চে পরিণত হয়েছে, যেন মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছেন খামেনি। রাজধানী তেহরান থেকে মাশহাদ, নাজাফ থেকে কারবালা, ইরানে চলছে সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। 28 ফেব্রুয়ারি নিহত হওয়ার পর প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা ছিল, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার শুরু হয় 7 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। খামেনির মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন অনেকেই। আমরা আমাদের প্রিয় সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীরভাবে শোকাহত এবং এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। আমাদের হৃদয়ে যে অপার বেদনা ও শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করার কোনো উপায় নেই। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে খামেনির মরদেহ। এরপর শোকযাত্রা যাবে ধর্মীয় নগরী কোমে। শুধু ইরানই নয়, শোকানুষ্ঠানের অংশ হিসেবে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালাতেও। সবশেষে আগামী শুক্রবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে 4 দশকের বেশি সময় ইরানের নেতৃত্ব দেয়া এই প্রভাবশালী নেতাকে। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজায় পরিণত হতে যাচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খমেনির জানাজায় প্রায় 1 কোটি মানুষের উপস্থিতির রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে এবারের আয়োজন। একদিকে শোক, অন্যদিকে শক্তি প্রদর্শনের বার্তা। আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শুধু খামেনি নন, এমন রাষ্ট্রীয় জানাজা পেয়েছিলেন ইরানের আরও 3 নেতা। সাবেক সর্বোচ্চ নেতা খোমেনির জানাজায় জনসমাগম এত বেশি হয়েছিল যে তার মরদেহই হারিয়ে গিয়েছিল। কুদস ফোর্স প্রধান কাশেম সোলাইমানির জানাজা হয়েছিল ইরান, ইরাকের 8টি স্থানে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকেও ব্যাপক আয়োজনে চিরবিদায় জানিয়েছিল ইরান। 6 দিনব্যাপী বিশাল রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে চিরতরে বিদায় নিচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির জানাজার এমন ব্যাপকতায় সামনে আসছে দেশটির আরও 3 নেতার শেষ বিদায়। তাদের জানাজাও এমন ব্যাপক রূপ পেয়েছিল। 1989 সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামে রাস্তায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শোকযাত্রার ভিড়ে প্রায় হারিয়ে যায় তার মরদেহ, ছিঁড়ে যায় কাফনের কাপড়ের অংশ। শেষ পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ সরিয়ে নিতে হয়।
সেই বিশৃঙ্খলার মধ্যেই বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনি। অনেকের কাছেই যা ছিল বিস্ময়কর। পরবর্তী প্রায় 4 দশকে তিনি ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতার সব কেন্দ্র নিজের নিয়ন্ত্রণে এনে ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। আরেকটি আলোচিত শোকানুষ্ঠান ছিল 2020 সালে কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানির জানাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হন তিনি। ইরান ও ইরাকের 8টি শহরে হয় তার বিদায়ের আনুষ্ঠানিকতা। পরে নিজ শহর কেরমানে শেষ শোকযাত্রার সময় ভয়াবহ পদদলনে প্রাণ হারান বহু মানুষ। সে অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্রু ঝরাতে দেখা যায় খামেনিকে। 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজান সীমান্তের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে বিধ্বস্ত হয় তার হেলিকপ্টার। একই দুর্ঘটনায় নিহত হন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 6 জন। রাইসির মরদেহ নেওয়া হয় মাশহাদে, যা খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সে সময়ও রাইসির শেষ বিদায়ে হাজার হাজার মানুষের ঢল নামে। সেই মাশহাদেই এবার সমাহিত হবেন আলী খামেনি। ইফফাতিরা, স্টার নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় এই সভা। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। সভায় অংশ নিয়েছেন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আয়োজনে নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। এ সময় তারা নানা স্লোগানও দেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষ থেকে সরকারের সহযোগিতার প্রত্যাশার কথা তুলে ধরা হয়। সেই সময় নেমে এসেছিলেন স্মৃতিস্মারক আপনাদেরকে। জুলাইয়ের রাজপথ ছিল উত্তাল। আন্দোলনের সামনের সারিতে ছিলেন ছাত্র জনতা, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। যে আন্দোলন স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল, সেই আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল কতটা? ক্ষমতায় আসার পর জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কত দূর এগিয়েছে দলটি? আর রাষ্ট্র পরিচালনায় কিভাবে প্রতিফলিত হচ্ছে জুলাইয়ের চেতনা? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন এনামুল হক। শুরুটা কোটা বাতিলের দাবিতে, পরে সরকারি পীড়নে সেই অঙ্কুর রূপ নেয় মহির হয়ে। ফুসে ওঠা জনস্রোত রুখে দিতে এবার বেপরোয়া সরকার। চলে গুলি, নামে সাজুয়া যান, তবে তার সামনেও বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। এমন অন্তত 1400 মৃত্যুর পর ভেঙে পড়ে স্বৈরাচারের প্রাচীর। সেই আন্দোলনে ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সৈনিকরাও। 71 সালে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, আমরা এই দুটি চেতনার সংমিশ্রণে তরুণ প্রজন্ম এবং তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকের মতামতকে প্রায়োরিটি দিয়েই আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 2 বছর পরও তাদের তাড়া করে ফিরছে সেই দুঃসহ স্মৃতি। হাসপাতালগুলোতে আমি যে মায়ের কান্না দেখেছি, ভাইয়ের কান্না দেখেছি, বোনের কান্না দেখেছি, তার সাথে পৃথিবীর কোনো কান্নার তুলনা হইতে পারে না। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত সেই পথ ধরেই আসে অন্তর্বর্তী সরকার। দেশে ফেরেন তারেক রহমান। রক্তাক্ত অভ্যুত্থানে বিএনপির অবদান ছিল কতটা? সে প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। মুহূর্তের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি যে শাহবাগ থানার ওসির নেতৃত্বে আরো বোধহয় ডিবির এসিটিসি থাকতো, আর সাদা পোশাকে ছিল 50-60 জন একবার ভিতরে ঢুকে চলে। 5 তারিখে যখন 10টা সাড়ে 10টার দিকে আমরা খবর পেলাম সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, তখন বললাম যে গেম শেষ। তখন ভাবলাম যে আর এই সরকার নাই। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরকার গঠন, জুলাইকে ধারণ করে কিভাবে এগোচ্ছে বিএনপি সরকার, সে কথাও জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সরকার সে দায়িত্ব পালনের অনেক দৃষ্টান্ত আমরা দেখছি। যেমন ধরুন, প্রধানমন্ত্রী তার বহর নিয়ে যাচ্ছেন,
উনি রেড লাইট দেখেছেন, সমস্ত বহরসহ দাঁড়িয়ে গেছে। এইটা সুশাসনের একটি দৃষ্টান্ত, যেটা মানুষ চায়, জনগণ চায়। তাই জুলাই স্মরণে শুধু সভা সমাবেশ নয়, সরকার পরিচালনার মূলনীতিতেও এর ছাপ রাখতে চায় বিএনপি সরকার। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সবশেষ রূপ নেয় আলোচিত গণঅভ্যুত্থানে। দমনপীড়ন, সংঘর্ষ আর প্রাণহানির অধ্যায় পেরিয়ে আসে রাজনৈতিক পট পরিবর্তন। নেতাকর্মীদের দাবি, দোষীদের রায়ের পাশাপাশি দ্রুত বিচার কার্যকর। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। দর্শক, তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে তিস্তা পার পরিদর্শনে গেছেন সরকারের 4 মন্ত্রী। আরও জানবো, আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাতের কাছ থেকে জানতে চাইবো, সিফাত, কোন কোন মন্ত্রী সেখানে গেছেন এবং তারা এর মধ্যে নিশ্চয়ই পরিদর্শন করেছেন, তারা কি বলেছেন গণমাধ্যমে, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, যেহেতু আনুষ্ঠানিক যে অনুষ্ঠান সেটি দুপুরের পরে শুরু হবে লালমনিরহাটে। তবে আমরা এখন তিস্তা পাড়ে রয়েছি, যেটি নিয়ে পানির ন্যায্য হিস্যা নিয়ে এত কিছু, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যারা মন্ত্রী রয়েছেন তারা বলেছেন এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা পেয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী, তাকে পেয়েছি, তার থেকে আসলে বাকিটা জানতে চাইবো। তিনি কথা বলছেন। তিস্তা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল এক সময়। এই অঞ্চলে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল এই অঞ্চলের বিখ্যাত গান, ভাওয়াইয়া গান। সেই তিস্তা পার এখন শুধু হাহাকার, মানুষের কান্না। জমি, জিরাত, ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। কে কোথায় চলে গেছে আমরা তার ঠিকানা জানি না। আমি তিস্তা পাড়ের সন্তান হিসাবে এই তিস্তার কান্নাকে আমি আন্দোলনে শরিক হয়েছিলাম। আমাদের ডাকে একটি আমরা স্লোগান দিয়েছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাই। সেই ডাকে রংপুরের 5টি জেলার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল। লাগাতার অনেক কর্মসূচি আমরা করেছি তিস্তা পাড়ে। আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টা 11টি স্থানে, সেই নীলফামারীর থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত অবস্থান করেছিলাম। সেই 48 ঘন্টা বিভিন্ন ধরনের এখানে কর্মসূচি পালন করা হয়েছিল। আমাদের বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। আমাদের পার্টির চেয়ারম্যান, এখন মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আন্দোলনে। সে আন্দোলনে উনি অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদি বিএনপি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তিস্তা মহাপরিকল্পনাটাকে অগ্রাধিকারভাবে উনি বাস্তবায়ন করবেন। আমরা সেটাই দাবি করি। আমাদের দল যেহেতু এখন সরকারে, উনি গত পার্লামেন্ট অধিবেশনে বাজেট বক্তৃতায় উনি বলেছেন, ইনশাআল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। তিস্তা পাড়ের মানুষ বুক আশা বেঁধে বসে আছে, কবে এই কার্যক্রম শুরু হবে। একটি কার্যক্রমের মধ্য দিয়ে আমি মনে করি এই অঞ্চলের 2 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার পুনরুদ্ধার হবে, হারিয়ে যাওয়া ঐতিহ্যটা ফিরে আসবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে, তাদের কর্মসংস্থান তৈরি হবে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। আমরা আজকের যে আলোকিত লালমনিরহাট, এটা তো এখন শুধু লালমনিরহাটের জন্য একটা সামাজিক আন্দোলন, এটা নিশ্চয়ই দেশব্যাপীও পরিচালিত হবে। কি দেখছেন উপায় একটু পেছে যাবে? আপনারা জানেন যে আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। আমাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে। সাম্প্রতিক সময় হতাশার কারণে হোক, বন্ধুদের আড্ডায় পড়ে হোক, যে কোনো কারণে যুব সমাজের একটা বড় অংশ মাদকাসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে, ব্যাটিংয়ে আসক্ত হয়েছে। এর বাইরে আমাদের এই অঞ্চলেও ব্যাপকভাবে যৌতুক নেওয়া হয় বিয়ে দেওয়ার সময়, এবং বাল্যবিবাহটা যদিও সরকারের আইন রয়েছে, তারপরও নানান ফাঁকিঝুঁকির মধ্য দিয়ে এই বিবাহ সম্পন্ন হচ্ছে। এই 4টি সামাজিক অপরাধকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেই 2003 সালে আমি একটি আন্দোলন করেছিলাম, আলোকিত লালমনিরহাট। বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ 17 বছর এটি বন্ধ ছিল, যার কারণে সমাজে আবার এই অপরাধগুলো বিস্তৃতি লাভ করেছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি উদ্বোধন করবে। এটির উদ্দেশ্য হচ্ছে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা, এই অপরাধ থেকে নিজেকে দূরে রাখা, সমাজকে দূরে রাখা।
দর্শক, আপনারা দেখছিলেন লালমনিরহাট থেকে তিস্তা পার পরিদর্শনে গেছেন 4 জন মন্ত্রী এবং একজন মন্ত্রী কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামকে লজিস্টিক হাবে পরিণত করার স্বপ্ন এখন বাস্তবের পথে, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের বন্দর এলাকায় নির্মাণাধীন রাস্তা পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে চায়না বিনিয়োগ এসেছে, কোরিয়ান বিনিয়োগও আসবে। এভাবে প্রতিনিয়ত বিদেশি বিনিয়োগ এলে দেশের অর্থনীতিতে পরিবর্তন হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। লজিস্টিক্যাল হাব হয়ে গেলে, পোর্টগুলো হয়ে গেলে, চাইনিজ জোন, কোরিয়ান জোন সব মিলে চট্টগ্রামে যে সম্ভাবনা এতে যে আমরা এটাকে সঠিক রূপ দিতে পারবো এবং এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা খালি বাংলাদেশের অর্থনীতিতে নয়, এটা চট্টগ্রাম এই অঞ্চলে জনগণের ভাগ্য পরিবর্তন করবে আমরা আশা করি। বর্তমান সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট মেডিকেলে স্বাস্থ্যসেবা বিষয়ক এক পর্যালোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার, এজন্য বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাজেটে খাতুয়ারি যা বরাদ্দ দেওয়া হয়েছে তার শতভাগ যেন ব্যবহার হয়, সেই চেষ্টাই সরকার করবে বলেও মন্তব্য করেন তিনি। এক জায়গায় তৈরি করা আছে 50 শয্যার হাসপাতাল, লোকবলের দ্বারা সেখানে সাকসেসফুলি একটা 20 শয্যার হাসপাতাল চালানো সম্ভব না, কিন্তু 50 বেডের হসপিটাল। এগুলি খুব একটা দুঃখজনক ব্যাপার। অনেকগুলি বিল্ডিং আমরা তৈরি করেছি, সেই বিল্ডিং এর ইউজার কারা সেটা আগে ডিফাইন করা হয় নাই, কিন্তু শত শত কোটি টাকার বিল্ডিং তৈরি হয়ে বসে আছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতে লাইট নিভিয়ে পুশিন চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে তারা। বিজিবি জানায়, শুক্রবার রাতে শিবগঞ্জের চাকপাড়া সীমান্তে দফায় দফায় লাইট বন্ধ করে দেয় বিএসএফ। শূন্যরেখার কাছে জড়ো করা হয় কয়েকজনকে। বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি, লাঠিসোঁটা আর টর্চ জ্বালিয়ে পাহারা দেয় গ্রামবাসী। পরে শূন্যরেখায় আনা সবাইকে ফিরিয়ে নেয় বিএসএফ। ঘটনার পর থেকেই সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি, জোরদার আছে টহল। দর্শক, এই বিষয়ে আরও খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষারের কাছ থেকে জানতে চাইবো, গতকাল রাতেও পুশিনের চেষ্টা করা হয়েছে, মানে প্রতিনিয়ত পুশিন চেষ্টা চলছে, বিজিবি এবং গ্রামবাসীদের প্রস্তুতি বা অবস্থান কেমন দেখছেন এখন পরিস্থিতি কি? জি রঞ্জু, যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে ভারতের উত্তেজনার পর থেকেই প্রায় গত মাস থেকে বিজিবি 3টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। প্রায় 184 কিলোমিটার ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। এই সীমান্ত রেখায় এই বিজিবির তখন থেকে সতর্ক অবস্থান রয়েছে এবং পাশাপাশি গ্রামবাসীও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সতর্ক অবস্থান রয়েছে। আমরা যেমনটি গতকালকে দেখেছি, আমরা রাত আনুমানিক 11টার দিকে ভারতের শূন্যরেখায় থেকে প্রায় 600 গজ ভিতরে কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। তারপরেই বিজিবি এবং এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেই এবং টর্চ জ্বালিয়ে তারা সতর্ক অবস্থানে কোনো মতেই যেন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না দেওয়া যায়। তারপরেই আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা টানা এলাকাবাসী এবং বিজিবি অবস্থান করার পরে এলাকাবাসীকে পরে বিজিবি পাঠিয়ে দেয় যে এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। তবে আমরা সকালে আবার বিজিবির সাথে যোগাযোগ করছিলাম, তিনারা যেমনটি জানিয়েছেন যে তিনাদের সোর্সের মাধ্যমে যে ভারতের অভ্যন্তরে প্রায় শূন্যরেখা থেকে 600 গজ ভিতরে প্রায় 12 জনকে লক্ষ্য করা যায় এবং পরবর্তীতে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মালদা সেন্টারে তাদেরকে নিয়ে যায়। তবে বিজিবির সাথে আমরা কথা বলছিলাম, তিনারা জানাচ্ছেন যে এই 3টি ব্যাটালিয়নই তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। কোনো মতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশিন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আমরা দেখেছি যে সীমান্ত এলাকাগুলোতে রাত এবং দিন ভরে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা টহল জোরদার করেছে। পাশাপাশি দেখেছি যে এলাকাবাসী তাৎক্ষণিক
কোনোভাবে জানতে পারলে দ্রুত তারা বিজেপিকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। আমরা দেখেছি এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে বা এলাকাবাসীকে সচেতন করা হয়েছে যে কোনো রকম পুশিনের মতন লক্ষ্য যদি করা হয় তাৎক্ষণিকভাবে বিজেপিকে জানালে তারা যেন তো আরও সেই জায়গাগুলো সতর্ক অবস্থান নিতে পারে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনারা যেমনটি বলছিলেন যে এই ধরনের পুশিন নিয়মিত হচ্ছে, এই কারণে তারা একটি আশঙ্কার মধ্যে রয়েছে যে দুই দেশের সম্পর্কের একটা অবনতি হতে পারে, এমনটি তারা আশঙ্কা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলো প্রায় নদীপথে এবং আমবাগান হওয়ায় সেই জায়গাগুলোতে পুশিনের চেষ্টা করেছে প্রায় এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে প্রায় আপনাকে গতকাল ধরে যে পাঁচবার এই ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা হয়েছে। এর আগে প্রায় 4 দফায় 64 জনকে পুশিনের চেষ্টা করে এই সীমান্ত এলাকাগুলো দিয়ে। রঞ্জু, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে পুশিনের চেষ্টা করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কী পরিস্থিতি সেটাই জানছিলাম আমরা মাহমুদুল হাসান তুষারের কাছ থেকে। যাচ্ছে পরের সংবাদে। বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে যৌথান বম নামের একজন। তাকে কেএনএফ সদস্য বলে দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায় 3 দিন ধরে থানচির দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। শনিবার সকালে সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শেরকর পাড়া থেকে যৌথান বমকে গ্রেপ্তার করা হয়। এ সময় 57 রাউন্ড কার্তুজ, একটি ওয়্যারলেস ছুরি ও একনলা বন্দুক উদ্ধার করা হয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। পরে গ্রেপ্তার যুবককে পুলিশে সোপর্দ করে যৌথ বাহিনী। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ডেঙ্গু নিয়ে প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। এরপরও প্রায় 65% বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোয় রোগীদের চিকিৎসায় এরই মধ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে প্রশাসক আব্দুস সালাম বলেন, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে হলে নগরবাসীকেও সচেতন হতে হবে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না, বা কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। আমি পরিষ্কার বলে দিতে চাই, যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না। দীর্ঘদিন ধরে বীরপুরে তীব্র পানি সংকটে ভুগছে মানুষ। বাধ্য হয়ে অনেকে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দিনের পর দিন পানি না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে বিপর্যস্ত। অনেক পরিবারকে গভীর রাত কিংবা ভোরে পানি সংগ্রহের অপেক্ষায় থাকতে হয়। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে ট্যাঙ্কারের পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। সংকট সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই, অভিযোগ স্থানীয়দের। পানির জন্য অপেক্ষা, কিন্তু এক ফোঁটাও মিলছে না। দিনরাতের বেশিরভাগ সময়ই থাকে না পানি, আর আসলেও তা কিছু সময়ের জন্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো বাচ্চারা বিরক্ত, কিভাবে স্কুল থেকে এসে গোসল করতে পারি না, ওয়াশরুমের কথা বলবেন, হাত মুখ ধরো পানি থাকে না, রান্না বাড়া করা জানা, কোনো কিছুই করা যাইতেছে না। মানে পানি আসেই না, এক ফোঁটা পানিও নাই। 15 দিন 20 দিন বা তার বেশি এক ফোঁটা পানি আসে না, একদম তো এত কঠিন অবস্থা হয়েছে, পানি না আসার কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে। গত কয়েক মাসে প্রায় 40 ট্রাক পানি কিনেছেন মিরপুরের এই বাড়িওয়ালা। বলছেন ভাড়াটিয়ারা পানির অভাবে ছেড়ে দিচ্ছেন বাসা। ওয়াসা থেকে যা সলিউশন দিচ্ছে ওটা টেম্পোরারি হচ্ছে, পার্মানেন্ট কোনো সলিউশনে যায়নি। আর এখন আপাতত ওনাদের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতেও যে টেম্পোরারি একটা দরকার, এই বিষয়ে আসলে খুব স্লো গতির কাজ চলছে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। 4 এবং 6 নম্বর লাইনের বাসিন্দা, বিশেষ করে খুব সমস্যায় আছি আমরা। বাধ্য হয়ে গৃহস্থলীর রান্নার হাঁড়িতে জমিয়ে রাখতে হয় পানি, তবে অনেক সময় সেটিও ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে।
দ্রুত লোকসংখ্যা বাড়ার কারণে পানির সংকট হয়েছে বলে দাবি উত্তর সিটির প্রশাসকের। 30 বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা আর আজকে এসে 2026 সালে ঢাকা শহরের জনসংখ্যার মধ্যে অনেক তফাৎ আছে। পানির সংকট একটা স্বাভাবিক বিষয়। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েছে ওয়াসার খোঁড়াখুড়ি। বর্ষাকাল আসলেই এভাবে খোঁড়াখুড়ি শুরু করে ঢাকা ওয়াসা, আর যার খেসারত দিচ্ছে নগরবাসী। বিশেষ করে মিরপুর এলাকায় পানির সংকটে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনের এই দুর্ভোগে অনেকে বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বর্ষায় সংকট আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে বড় কোনো পরিবর্তন না থাকলেও রাজধানীতে বিল বেড়ে যাওয়া নিয়ে বিপদে গ্রাহকরা। অনেকের অভিযোগ, 1 মাসের ব্যবধানে কয়েক গুণ বেড়েছে বিদ্যুৎ বিল। অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে বিশেষ বিজ্ঞপ্তি ও সমাধানের আশ্বাস দিয়েছে। নাজমুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগে 400 টাকা আইতো, এখন কয় 800 টাকা বিল আসতেছে। টাকা কিভাবে কাটে, কত করে কাটে, এটা বোঝার কোনো উপায় আমাদের নাই। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ এখন বহু গ্রাহকের। কারো বিল দ্বিগুণ, কারো বা 3 গুণ। অনেকে বলছেন বিল সংশোধনের জন্য অফিসে ঘুরেও মিলছে না সমাধান। এখানে 5000 টাকা রিচার্জ করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিংয়ের অস্বাভাবিক বিল তৈরি হচ্ছে। আগে মাসে 2 বার রিচার্জ করলেও এখন 3 থেকে 4 বারও করতে হচ্ছে। না, আমাকে দেখাচ্ছে 23 টাকা সামথিং আমাকে রিফেট দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর গভর্নমেন্ট, আমাকে 23 টাকা রিফেট দিয়েছে, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি যে আমার যে আরও 500 টাকা হিডেন চার্জ নেওয়া হলো, সেটা টাকা কিন্তু আমার কাছে নাই। 24 তারিখে 5000 টাকা ঢুকাইছি। আমার ছোট 2টা এসি চলে, 3টা ওই সময় চলে। আর পারিবারিক যে এগুলা চলে, এতে আমার 2 তারিখে টাকা শেষ হয়ে গেছে। মানে 1 সপ্তাহে আমার 5000 টাকা শেষ। শুধু বাসাবাড়ি নয়, অস্বাভাবিক বিলের কারণে নাভিশ্বাস ব্যবসায়ীদেরও। অতিরিক্ত বিলের কারণে ব্যবসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। সর্বোচ্চ 4,500 টাকা এই জুলাই আগস্ট মাসে, এখন আসতেছে আমার 9 হইতে 10,000 টাকা, এই মাসে আছে 11,000 টাকা। তাহলে বুঝেন আপনি কি পরিমাণ বাড়ছে। এখন আমরা তো অসহনীয়, আমাদের ব্যবসা বাণিজ্য তো দিন দিন খারাপের দিকে যাইতেছে। এর মধ্যে যদি কারেন্ট বিলে দিতে আমার 12,000 টাকা, তাহলে আমি কত টাকা ইনকাম করব, কীভাবে ফ্যামিলি চালাবো? আমার ছোটোখাটো একটা লন্ড্রি দোকান, এখানে আগে বিল আসতো 2500-2600 টাকা, আর এখন বর্তমানে আসতেছে আপনার 6,000 6,500 টাকা বিল আসতেছে। 1 দিন 2 দিন পরেই দেখা যায় যে নাই, লাল বাতি জ্বলে গেছে। 1 দিন 2 দিন পরে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নতুন ট্যারিফ কার্যকর হয় বিদ্যুৎ বিলও বেড়েছে। আমরা মন্ত্রণালয় থেকে চেষ্টা করতেছি এবং স্ব বিষয়ে এটা বলা হয়েছে যে তারা এটা আমলে নিয়ে একদম গ্রাহক পর্যায়ে যে এটা যেন সলিউশন হয় সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো সংশোধনের জন্য বিশেষ বিজ্ঞপ্তি সহ হটলাইন সুবিধা চালু করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় সেবা। তবে কিছুদিন ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা শুধু আর্থিক চাপই নয়, গ্রাহকদের আস্থার সংকটও তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হয় বিলিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, এসব অভিযোগ আমলে না নিলে এই ভুতুরে বিল সহসাই সমাধান হবে না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি সামাল দিতে তৈরি পোশাকের বাইরে চামড়ার মতো সম্ভাবনাময় খাতের মানোন্নয়ন ও রপ্তানি বৈচিত্র্যকরণ জরুরি। এই লক্ষ্যে দেশীয় শিল্পে উৎপাদন খরচ ও শুল্কের চাপ কমাতে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহার ও যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে দেশের টেকসই বিনিয়োগ বাড়াতে চীনা অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চীন থেকে আমদানি করা প্রযুক্তি ও কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। এর ফলে বেইজিং থেকে সর্বোচ্চ আমদানি করে ঢাকা 2024-25 অর্থবছরে, যার পরিমাণ ছিল $18.56 বিলিয়ন। এর বিপরীতে রপ্তানি ছিল $1 বিলিয়নেরও কম। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি চাপ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহারের ও যৌথ বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। ওদের যে যন্ত্রাংশ আমরা আনছি, সেগুলো যদি আমরা এখানে তৈরি করতে পারি, আমরা শুধু আমাদের নিজস্ব যে চাহিদা আছে সেটাই পূরণ না, আমরা হয়তোবা আমাদের আশেপাশে দেশে এগুলো এক্সপোর্টের দিকে যেতে পারবো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে বেরিয়ে এসে রপ্তানি বৈচিত্র্যকরণে নজর দিতে হবে। এতে চীনের রপ্তানি বেড়ে কমে আসবে বাণিজ্য ঘাটতি।
সকল নীতি একটা সেক্টরকে ফোকাস করে ডেভেলপ করবেন, তখন হয় কি কোনো কারণে যদি আপনার ওই সেক্টরটা ফেল করে তখন আপনার টোটাল ইকোনমি কলাপস করার একটা ঝুঁকি তৈরি হয়। এখন বাংলাদেশের উচিত হবে যেগুলোর বাইরে অন্য যেগুলো রিলেটিভলি সিম্পল টেকনোলজিতে করা যায়, যেমন লেদার ফুটওয়্যার, নন লেদার ফুটওয়্যার, এই সেক্টরগুলোতে আমরা যদি জয়েন্ট ভেঞ্চারে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারপরে যদি চায়নার বাজার বা পৃথিবীর অন্য বাজারে বিক্রি করতে পারে, সেটা আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য বিনিয়োগ বাড়াতে চট্টগ্রাম ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর তাগিদ দেন অর্থনীতিবিদরা। এমন চুক্তি করা উচিত আমরা হয়তো ইনিশিয়ালি অত বেশি যদি চায়নাকে শূন্য শুল্কের সুবিধা না দিয়ে আমরা যদি লং টার্ম বেসিসে আমাদের ট্যারিফ আমরা খুলব, শুল্কের দরজাটা খুলব, তাহলে হয়তো সেটা আমাদের জন্য লাভবান হবে, যদি এটার সঙ্গে একটা ভালো শক্তিশালী বিনিয়োগ চুক্তি থাকে। বেইজিংয়ের অর্থনৈতিক করিডোর ও শুল্কমুক্ত সুবিধা দ্রুত কাজে লাগাতে না পারলে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে এই বিশাল ঘাটতি সামষ্টিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।